হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 22 পার্লামেন্ট অধ্যায় 22 সংসদ পার্ট 4 মাল্টিফাংশনাল রোল অফ পার্লামেন্ট সংসদের বহুমুখী ভূমিকা ইন দি ইন্ডিয়ান পলিটিকো অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম দি পার্লামেন্ট occupies a central position and has a multifunctional role. It enjoys extensive powers and performs a variety of functions towards the fulfillment of its constitutionally expected role. Its powers and functions can be classified under the following heads. ভারতীয় রাজনৈতিক প্রশাসনিক ব্যবস্থায় সংসদ একটি কেন্দ্রীয় অবস্থান দখল করে এবং এর একটি বহুমুখী ভূমিকা রয়েছে। এটি ব্যাপক ক্ষমতা ভোগ করে এবং সাংবিধানিকভাবে প্রত্যাশিত ভূমিকা পালনের জন্য বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করে। এর ক্ষমতা এবং কার্যাবলী নিম্নলিখিত শিরোনামের অধীনে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। 1. লেজিসলেটিভ পাওয়ার্স অ্যান্ড ফাংশনস আইনি ক্ষমতা এবং কার্যাবলী। 2. এক্সিকিউটিভ পাওয়ার্স অ্যান্ড ফাংশনস নির্বাহী ক্ষমতা এবং কার্যাবলী। 3. ফাইন্যান্সিয়াল পাওয়ার্স অ্যান্ড ফাংশনস আর্থিক ক্ষমতা এবং কার্যাবলী। 4. কনস্টিটিউয়েন্ট পাওয়ার্স অ্যান্ড ফাংশনস সংবিধানের ক্ষমতা এবং কার্যাবলী। 5. জুডিশিয়াল পাওয়ার্স অ্যান্ড ফাংশনস সংবিধানের ক্ষমতা এবং কার্যাবলী। 6. ইলেকটোরাল পাওয়ার্স অ্যান্ড ফাংশনস সংবিধানের ক্ষমতা এবং কার্যাবলী। 7. আদার পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অন্যান্য ক্ষমতা এবং ফাংশন। 1. লেজিসলেটিভ পাওয়ার্স অ্যান্ড ফাংশনস আইনি ক্ষমতা এবং কার্যাবলী। The primary function of Parliament is to make laws for the governance of the country. It has exclusive power to make laws on the subjects enumerated in the Union list, which at present has 98 subjects, originally 97 subjects, and on the residuary subjects, that is, subjects not enumerated in any of the three lists. With regard to concurrent list, which has at present 52 subjects, originally 47 subjects, the Parliament has overriding powers, that is, the law of Parliament prevails over the law of the state legislature in case of a conflict between the two. সংসদের প্রাথমিক কাজ হল দেশের শাসনের জন্য আইন প্রণয়ন করা। ইউনিয়ন তালিকায় গণনা করা বিষয়গুলির উপর, যা বর্তমানে 98টি বিষয়, মূলত 97টি বিষয় রয়েছে, এবং অবশিষ্ট বিষয়গুলির উপর, অর্থাৎ 3টি তালিকার কোনোটিতে গণনা করা হয়নি, বিষয়ে আইন প্রণয়নের একচেটিয়া ক্ষমতা রয়েছে। সমবর্তী তালিকার, যার বর্তমানে 52টি বিষয়, মূলত 47টি বিষয় আছে, সংসদের ওভাররাইডিং ক্ষমতা রয়েছে, অর্থাৎ উভয়ের মধ্যে দ্বন্দ্বের ক্ষেত্রে সংসদের আইন রাষ্ট্রীয় আইনসভার আইনের উপর প্রাধান্য পায়। The Constitution also empowers the Parliament to make laws on the subjects enumerated in the state list, which at present has 59 subjects, originally 66 subjects, under the following 5 abnormal circumstances. সংবিধান নিম্নোক্ত 5টি অস্বাভাবিক পরিস্থিতিতে রাষ্ট্রীয় তালিকায়, যার বর্তমানে 59টি বিষয়, মূলত 66টি বিষয়, আইন প্রণয়নের জন্য সংসদকে ক্ষমতা প্রদান করে। When Rajya Sabha passes a resolution to that effect, যখন রাজ্যসভা সেই প্রভাবে একটি প্রস্তাব পাশ করে। b. When a proclamation of national emergency is in operation, যখন জাতীয় জরুরি অবস্থার ঘোষণা কার্যকর হয়। c. When two or more states make a joint request to the Parliament, যখন 2 বা ততোধিক রাজ্য সংসদে একটি যৌথ অনুরোধ করে। d. When necessary to give effect to international agreements, treaties and conventions, যখন প্রয়োজন আন্তর্জাতিক চুক্তি এবং কনভেনশন কার্যকর করার জন্য। When President, a rule is in operation in the state, যখন রাজ্যে রাষ্ট্রপতির শাসন চলছে। All the ordinances issued by the President during the recess of the Parliament must be approved by the Parliament within 6 weeks after its reassembly. An ordinance becomes inoperative if it is not approved by the Parliament within that period. রাষ্ট্রপতি কর্তৃক জারি করা সমস্ত অধ্যাদেশ সংসদের অবকাশ চলাকালীন পুনঃসমাবেশের 6 সপ্তাহের মধ্যে সংসদ দ্বারা অনুমোদিত হতে হবে। একটি অধ্যাদেশ সেই সময়ের মধ্যে সংসদে অনুমোদিত না হলে অকার্যকর হয়ে পড়ে। The Parliament makes laws in a skeleton form and authorizes the executive to make detailed rules and
regulations within the framework of the parent law. This is known as delegated legislation or executive legislation or subordinate legislation. Such rules and regulations are placed before the Parliament for its examination. সংসদ একটি কঙ্কাল আকারে আইন প্রণয়ন করে এবং কার্যনির্বাহীকে মূল আইনের কাঠামোর মধ্যে বিশদ বিধি ও প্রবিধান তৈরি করার ক্ষমতা দেয়। এটি অর্পিত আইন বা নির্বাহী আইন বা অধস্তন আইন হিসাবে পরিচিত। এই জাতীয় বিধি বিধান সংসদে পরীক্ষার জন্য উপস্থাপন করা হয়। 2. এক্সিকিউটিভ পাওয়ার্স অ্যান্ড ফাংশনস, নির্বাহী ক্ষমতা এবং কার্যাবলী। The Constitution of India established a parliamentary form of government in which the executive is responsible to the parliament for its policies and acts. Hence, the parliament exercises control over the executive through question hour, 0 hour, half an hour discussion, short duration discussion, calling attention motion, adjournment motion, no confidence motion, censure motion and other discussions. It also supervises the activities of the executive with the help of its committees like Committee on Government Assurance, Committee on Subordinate Legislation, Committee on Petitions, etc. ভারতের সংবিধান একটি সংসদীয় সরকার গঠন করেছে যেখানে কার্যনির্বাহী তার নীতি ও কাজের জন্য সংসদের কাছে দায়বদ্ধ। তাই প্রশ্নোত্তর, 0 ঘণ্টা, আধা ঘণ্টা আলোচনা, স্বল্পমেয়াদী আলোচনা, আহ্বান প্রস্তাব, মুলতবি প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, নিন্দা প্রস্তাব এবং অন্যান্য আলোচনার মাধ্যমে সংসদ কার্যনির্বাহীকে নিয়ন্ত্রণ করে। এটি সরকারি আশ্বাস সংক্রান্ত কমিটি, অধীনস্থ আইন প্রণয়ন কমিটি, পিটিশন সংক্রান্ত কমিটি ইত্যাদির মতো কমিটির সহায়তায় কার্যনির্বাহী সংস্থার কার্যক্রম তদারকি করে। The ministers are collectively responsible to the Parliament in general and to the Lok Sabha in particular. As a part of collective responsibility, there is individual responsibility, that is, each minister is individually responsible for the efficient administration of the ministry under his charge. This means that they continue in office so long as they enjoy the confidence of the majority members in the Lok Sabha. In other words, the Council of Ministers can be removed from office by the Lok Sabha by passing a no confidence motion. The Lok Sabha can also express lack of confidence in the government in the following ways. মন্ত্রীরা সম্মিলিতভাবে সংসদের কাছে এবং বিশেষ করে লোকসভার কাছে দায়বদ্ধ। সামষ্টিক দায়িত্বের অংশ হিসেবে স্বতন্ত্র দায়িত্ব রয়েছে, অর্থাৎ প্রতিটি মন্ত্রী তার দায়িত্বে থাকা মন্ত্রণালয়ের দক্ষ প্রশাসনের জন্য স্বতন্ত্রভাবে দায়ী। এর মানে হল যে যতক্ষণ তারা লোকসভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থা উপভোগ করেন ততক্ষণ তারা পদে বহাল থাকেন। অন্য কথায়, লোকসভা অনাস্থা প্রস্তাব পাশ করে মন্ত্রী পরিষদকে পদ থেকে অপসারণ করতে পারে। লোকসভা নিম্নলিখিত উপায়ে সরকারের প্রতি আস্থার অভাব প্রকাশ করতে পারে। By not passing a motion of thanks on the President, as inaugural address. রাষ্ট্রপতির উদ্বোধনী ভাষণে ধন্যবাদ প্রস্তাব পাস না করে। By rejecting a money bill. একটি অর্থ বিল প্রত্যাখ্যান করে। By passing a censure motion or an adjournment motion. একটি নিন্দা প্রস্তাব বা একটি মুলতবি প্রস্তাব পাশ করে। By defeating the government on a vital issue. একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে পরাজিত করে। By passing a cart motion. একটি কাট মোশন পাশ করে। Therefore, the first function of Parliament can be said to be to select the group which is to form the government, support and sustain it in power so long as it enjoy its confidence, and to expel it when it ceases to do so, and leave it to the people to decide at the next general election. সুতরাং, সংসদের প্রথম কাজটি বলা যেতে পারে যে দলটিকে সরকার গঠন করতে হবে, তাকে সমর্থন করা এবং যতক্ষণ পর্যন্ত এটি তার আস্থা উপভোগ করবে ততক্ষণ ক্ষমতায় টিকিয়ে রাখা এবং যখন এটি করা বন্ধ করে তখন তাকে বহিষ্কার করা এবং আগামী সাধারণ নির্বাচনের সিদ্ধান্ত জনগণের ওপর ছেড়ে দিন। 3. ফাইন্যান্সিয়াল পাওয়ার্স অ্যান্ড ফাংশনস, আর্থিক ক্ষমতা এবং কার্যাবলী। No tax can be levied or collected and no expenditure can be incurred by the executive except under the authority and with the approval of Parliament. Hence, the budget is placed before the Parliament for its approval. The enactment of the budget by the Parliament legalizes the receipts and expenditure of the government for the ensuing financial year.
কর্তৃত্বের অধীন এবং সংসদের অনুমোদন ব্যতীত নির্বাহী বিভাগ দ্বারা কোন কর ধার্য করা বা আদায় করা যাবে না এবং কোন ব্যয় করা যাবে না। তাই বাজেট অনুমোদনের জন্য সংসদে পেশ করা হয়। সংসদ কর্তৃক বাজেট প্রণয়ন আগামী অর্থবছরের জন্য সরকারের প্রাপ্তি ও ব্যয়কে বৈধ করে। The Parliament also scrutinizes government spending and financial performance with the help of its financial committees. সংসদ তার আর্থিক কমিটির সহায়তায় সরকারের ব্যয় এবং আর্থিক কর্মক্ষমতাও যাচাই করে। These include Public Accounts Committee, Estimates Committee and Committee on Public Undertakings. They bring out the cases of illegal, irregular, unauthorized, improper usage and wastage and extravagance in public expenditure. এর মধ্যে রয়েছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রাক্কলন কমিটি এবং সরকারি উদ্যোগের কমিটি। তারা সরকারি ব্যয় অবৈধ, অনিয়মিত, অননুমোদিত, অনুপযুক্ত ব্যবহার এবং অপব্যবহারের ঘটনাগুলি প্রকাশ করে। Therefore, the parliamentary control over the executive in financial matters operates in two stages. অতএব, আর্থিক বিষয়ে নির্বাহী বিভাগের উপর সংসদীয় নিয়ন্ত্রণ দুটি পর্যায়ে কাজ করে। A budgetary control, that is, control before the appropriation of grants through the enactment of the budget, and বাজেটের নিয়ন্ত্রণ অর্থাৎ বাজেট প্রণয়নের মাধ্যমে অনুদানের বরাদ্দের আগে নিয়ন্ত্রণ। B post budgetary control, that is, control after the appropriation of grants through the three financial committees. বাজেট পরবর্তী নিয়ন্ত্রণ অর্থাৎ তিনটি আর্থিক কমিটির মাধ্যমে অনুদান বরাদ্দের পর নিয়ন্ত্রণ। The budget is based on the principle of annuity, that is, the Parliament grants money to the government for one financial year. বাজেট বার্ষিক নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়, অর্থাৎ সংসদ এক আর্থিক বছরের জন্য সরকারকে অর্থ প্রদান করে। If the granted money is not spent by the end of the financial year, then the balance expires and returns to the Consolidated Fund of India. This practice is known as the role of lax. It facilitates effective financial control by the Parliament as no reserve funds can be built without its authorization. However, the observance of this rule leads to heavy rush of expenditure towards the close of the financial year. This is popularly called as March rush. যদি মঞ্জুর করা অর্থ আর্থিক বছরের শেষ নাগাদ ব্যয় করা না হয়, তাহলে ব্যালেন্সের মেয়াদ শেষ হয়ে যায় এবং ভারতের একত্রিত তহবিলে ফিরে যায়। এই অভ্যাসটি ভুলের নিয়ম নামে পরিচিত। এটি সংসদ দ্বারা কার্যকর আর্থিক নিয়ন্ত্রণের সুবিধা দেয় কারণ এর অনুমোদন ছাড়া কোনো রিজার্ভ তহবিল তৈরি করা যায় না। যাই হোক, এই নিয়ম পালনের ফলে আর্থিক বছরের শেষের দিকে ব্যয়ের প্রচণ্ড তাড়া হয়। এটি জনপ্রিয়ভাবে মার্চ রাশ নামে পরিচিত। 4. কনস্টিটিউয়েন্ট পাওয়ার্স অ্যান্ড ফাংশনস। সংবিধানের ক্ষমতা এবং কার্যাবলী। The Parliament is vested with the powers to amend the Constitution by way of addition, variation or repeal of any provision. The major part of the Constitution can be amended by the Parliament with special majority, that is, a majority of the total membership of each House and a majority of not less than 2/3 of the members present and voting in each House. কোনো বিধান সংযোজন, পরিবর্তন বা বাতিলের মাধ্যমে সংবিধান সংশোধন করার ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত। সংবিধানের বড় অংশ বিশেষ সংখ্যাগরিষ্ঠতার সাথে সংসদ দ্বারা সংশোধন করা যেতে পারে, অর্থাৎ প্রতিটি হাউসের মোট সদস্য সংখ্যার সংখ্যাগরিষ্ঠ এবং প্রতিটি হাউজে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের কম নয় এমন 2/3 সংখ্যাগরিষ্ঠ। Some other provisions of the Constitution can be amended by the Parliament with simple majority, that is, a majority of the members present and voting in each House of Parliament. Only a few provisions of the Constitution can be amended by the Parliament by special majority and with the consent of at least half of the state legislatures by simple majority. সংবিধানের আরও কিছু বিধান সংসদ দ্বারা সাধারণ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা সংশোধন করা যেতে পারে, অর্থাৎ সংসদের প্রতিটি কক্ষে উপস্থিত থাকা এবং ভোট দেওয়ার সংখ্যাগরিষ্ঠ সদস্য। সংবিধানের মাত্র কয়েকটি বিধান সংসদ দ্বারা, বিশেষ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা এবং অন্তত অর্ধেক রাজ্যের আইনসভার সরল সংখ্যাগরিষ্ঠতার দ্বারা সম্মতিতে সংশোধন করা যেতে পারে। However, the power to initiate the process of the amendment of the Constitution in all the three cases lies exclusively in the hands of the Parliament and not the state legislature.
There is only one exception, that is, the state legislature can pass a resolution requesting the parliament for the creation or abolition of the legislative council in the state. যাই হোক, সংবিধান সংশোধনের প্রক্রিয়া শুরু করার ক্ষমতা তিনটি ক্ষেত্রেই একচেটিয়াভাবে সংসদের হাতে, রাষ্ট্রীয় আইনসভার নয়। শুধুমাত্র একটি ব্যতিক্রম আছে, তা হল রাজ্যের আইনসভা রাজ্যে আইন পরিষদ গঠন বা বিলুপ্তির জন্য সংসদকে অনুরোধ করে একটি প্রস্তাব পাস করতে পারে। Based on the resolution, the parliament makes an act for amending the constitution to that effect. To sum up, the parliament can amend the constitution in 3 ways. রেজুলেশনের ভিত্তিতে সংসদ সেই প্রভাবে সংবিধান সংশোধনের জন্য একটি আইন তৈরি করে। সংক্ষেপে, সংসদ তিনটি উপায়ে সংবিধান সংশোধন করতে পারে: এ, বাই সিম্পল মেজরিটি, সাধারণ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা; বি, বাই স্পেশাল মেজরিটি অ্যান্ড, বিশেষ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা; সি, বাই স্পেশাল মেজরিটি বাট উইথ দি কনসেন্ট অফ হাফ অফ অল দি স্টেট লেজিসলেচার্স। বিশেষ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা কিন্তু সমস্ত রাজ্য আইনসভার অর্ধেকের সম্মতিতে। The constituent power of the parliament is not unlimited, it is subject to the basic structure of the constitution. In other words, the parliament can amend any provision of the constitution except the basic features of the constitution. This was ruled by the Supreme Court in the Kesavananda Bharati case 1973 and reaffirmed in the Minerva Mills case 1980. সংসদের গঠনমূলক ক্ষমতা সীমাহীন নয়, এটা সংবিধানের মৌলিক কাঠামো সাপেক্ষে। অন্য কথায়, সংসদ সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য ছাড়া সংবিধানের যে কোনো বিধান সংশোধন করতে পারে। কেশভানন্দ ভারতী মামলায় 1973 সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে এবং মিনার্ভা মিলস মামলায় 1980 পুনরায় নিশ্চিত করেছে। 5. জুডিশিয়াল পাওয়ার্স অ্যান্ড ফাংশনস, বিচারক ক্ষমতা এবং কার্যাবলী। The judicial powers and functions of the parliament include the following. সংসদের বিচারক ক্ষমতা এবং কার্যাবলীর মধ্যে নিম্নলিখিতগুলি অন্তর্ভুক্ত রয়েছে: It can impeach the president for the violation of the constitution. এটি সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে। B. It can remove the vice president from his office. এটি ভাইস প্রেসিডেন্টকে তার অফিস থেকে অপসারণ করতে পারে। C. It can recommend the removal of judges, including Chief Justice of the Supreme Court and the High Court's Chief Election Commissioner, Comptroller and Auditor General to the President. এটি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের প্রধান বিচারপতি সহ প্রধান নির্বাচন কমিশনার, নিয়ন্ত্রক এবং নিরীক্ষক জেনারেলকে অপসারণের সুপারিশ করতে পারে রাষ্ট্রপতির কাছে। It can punish its members or outsiders for the breach of its privileges or its contempt. এটি তার সদস্যদের বা বহিরাগতদের তার বিশেষাধিকার লঙ্ঘন বা অবমাননার জন্য শাস্তি দিতে পারে। 6. ইলেকটোরাল পাওয়ার্স অ্যান্ড ফাংশনস, নির্বাচনী ক্ষমতা এবং কার্যাবলী। The parliament participates in the election of the president along with the state legislative assemblies and elects the vice president. The Lok Sabha elects its speaker and deputy speaker, while the Rajya Sabha elects its deputy chairman. সংসদ রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে, রাজ্য বিধানসভার সাথে এবং উপরাষ্ট্রপতি নির্বাচন করে। লোকসভা তার স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করে, আর রাজ্যসভা তার ডেপুটি চেয়ারম্যান নির্বাচন করে। The parliament is also authorized to make laws to regulate the elections to the offices of president and vice president, to both the houses of parliament and to both the houses of state legislature. Accordingly, Parliament enacted the Presidential and Vice Presidential Election Act 1952, the Representation of People Act 1950, the Representation of People Act 1951, etc. রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির কার্যালয়, সংসদের উভয় কক্ষ এবং রাষ্ট্রীয় আইনসভার উভয় কক্ষের নির্বাচন নিয়ন্ত্রণ করার জন্য সংসদ আইন প্রণয়নের জন্য অনুমোদিত। তদনুসারে, সংসদ রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন আইন 1952, জনপ্রতিনিধিত্ব আইন 1950, জনপ্রতিনিধিত্ব আইন 1951 প্রণয়ন করে। 7. আদার পাওয়ার্স অ্যান্ড ফাংশনস, অন্যান্য ক্ষমতা এবং কার্যাবলী। The various other powers and functions of the parliament include. সংসদের অন্যান্য বিভিন্ন ক্ষমতা ও কার্যাবলীর মধ্যে রয়েছে:
It serves as the highest deliberative body in the country. It discusses various issues of national and international significance. এটি দেশের সর্বোচ্চ ইচ্ছাকৃত সংস্থা হিসাবে কাজ করে। এতে জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। It approves all the three types of emergencies, national, state and financial, proclaimed by the President. এটি রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত তিন ধরনের জরুরি অবস্থা, জাতীয়, রাষ্ট্রীয় ও আর্থিক, অনুমোদন করে। C. It can create or abolish the state legislative councils on the recommendation of the concerned state legislative assemblies. এটি সংশ্লিষ্ট রাজ্য বিধানসভার সুপারিশের ভিত্তিতে রাজ্য বিধান পরিষদ তৈরি বা বিলুপ্ত করতে পারে। D. It can increase or decrease the area, alter the boundaries and change the names of states of the Indian Union. এটি এলাকা বৃদ্ধি বা হ্রাস করতে পারে, সীমানা পরিবর্তন করতে পারে এবং ভারতীয় ইউনিয়নের রাজ্যগুলির নাম পরিবর্তন করতে পারে। It can regulate the organization and jurisdiction of the Supreme Court and High Courts and can establish a common High Court for two or more states. এটি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের সংগঠন এবং এখতিয়ার নিয়ন্ত্রণ করতে পারে এবং দুই বা ততোধিক রাজ্যের জন্য একটি সাধারণ উচ্চ আদালত প্রতিষ্ঠা করতে পারে। Ineffectiveness of parliamentary control. সংসদীয় নিয়ন্ত্রণের অকার্যকরতা। The parliamentary control over government and administration in India is more theoretical than practical. In reality, the control is not as effective as it ought to be. The following factors are responsible for this. ভারতে সরকার ও প্রশাসনের ওপর সংসদীয় নিয়ন্ত্রণ বাস্তবের চেয়ে তাত্ত্বিক। বাস্তবে, নিয়ন্ত্রণ ততটা কার্যকর নয় যতটা হওয়া উচিত। নিম্নলিখিত কারণগুলি এর জন্য দায়ী। The Parliament has neither time nor expertise to control the administration which has grown in volume as well as complexity. প্রশাসনকে নিয়ন্ত্রণ করার জন্য সংসদের সময় বা দক্ষতা নেই যা আয়তনের পাশাপাশি জটিলতায় বেড়েছে। The Parliament's financial control is hindered by the technical nature of the demands for grants. The parliamentarians being laymen cannot understand them properly and fully. সংসদের আর্থিক নিয়ন্ত্রণ অনুদানের দাবির প্রযুক্তিগত প্রকৃতির দ্বারা বাধাগ্রস্ত হয়। সংসদ সদস্যরা সাধারণ মানুষ হওয়ায় তাদের সঠিক ও পুরোপুরি বুঝতে পারেন না। C. The legislative leadership lies with the executive and it plays a significant role in formulating policies. আইন প্রণয়নের নেতৃত্ব নির্বাহী বিভাগের সাথে থাকে এবং এটি নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। The very size of the parliament is too large and unmanageable to be effective. সংসদের আকার খুব বড় এবং কার্যকর হওয়ার পক্ষে নিয়ন্ত্রণের অযোগ্য। The majority support enjoyed by the executive in the parliament reduces the possibility of effective criticism. সংসদে নির্বাহী বিভাগের সংখ্যাগরিষ্ঠ সমর্থন কার্যকর সমালোচনার সম্ভাবনা হ্রাস করে। If the financial committees like Public Accounts Committee examines the public expenditure after it has been incurred by the executive, thus, they do post-mortem work. পাবলিক অ্যাকাউন্টস কমিটির মতো আর্থিক কমিটিগুলি কার্যনির্বাহী দ্বারা ব্যয় করার পরে সরকারি ব্যয় পরীক্ষা করে। এইভাবে তারা পোস্টমর্টেম কাজ করে। The increased recourse to guillotine reduced the scope of financial control. গিলোটিন এর বর্ধিত আশ্রয় আর্থিক নিয়ন্ত্রণের সুযোগ হ্রাস করেছে। The growth of delegated legislation has reduced the role of Parliament in making detailed laws and has increased the powers of bureaucracy. অর্পিত আইন প্রণয়নের বৃদ্ধি বিস্তারিত আইন প্রণয়নে সংসদের ভূমিকাকে হ্রাস করেছে এবং আমলাতন্ত্রের ক্ষমতা বৃদ্ধি করেছে। The frequent promulgation of ordinances by the President dilutes the Parliament's power of legislation. রাষ্ট্রপতি দ্বারা ঘন ঘন অধ্যাদেশ জারি করা সংসদের আইন প্রণয়নের ক্ষমতাকে কমিয়ে দেয়। The Parliament's control is sporadic, general and mostly political in nature. সংসদের নিয়ন্ত্রণ বিক্ষিপ্ত, সাধারণ এবং বেশিরভাগই রাজনৈতিক প্রকৃতির। Lack of strong and steady opposition in the Parliament, and a setback in the parliamentary behavior and ethics, have also contributed to the ineffectiveness of legislative control over administration in India.
সংসদে শক্তিশালী এবং অবিচলিত বিরোধীদের অভাব এবং সংসদীয় আচরণ এবং নৈতিকতায় একটি ধাক্কা ভারতে প্রশাসনের উপর আইন প্রণয়ন নিয়ন্ত্রণের অকার্যকরতার জন্য অবদান রেখেছে। পজিশন অফ রাজা সাভা, রাজ্যসভার অবস্থান। দি কনস্টিটিউশনাল পজিশন অফ দি রাজা সাভা অ্যাজ কম্পেয়ার্ড উইথ দি লক সাভা ক্যান বি স্টুডিড ফ্রম 3 অ্যাঙ্গেলস। রাজ্যসভার সাংবিধানিক অবস্থান লোকসভার তুলনায় 3টি কোণ থেকে অধ্যয়ন করা যেতে পারে। 1. হয়ার রাজা সাভা ইজ ইকুয়াল টু লক সাভা, যেখানে রাজ্যসভা লোকসভার সমান। 2. হয়ার রাজা সাভা ইজ আনইকুয়াল টু লক সাভা, যেখানে রাজ্যসভা লোকসভার সমান। 3. হয়ার রাজা সাভা হ্যাজ স্পেশাল পাওয়ার্স দ্যাট আর নট অ্যাট অল শার্ড উইথ দি লোকসভা, যেখানে রাজ্যসভার বিশেষ ক্ষমতা রয়েছে যা লোকসভার সাথে ভাগ করা হয় না। ইকুয়াল স্ট্যাটাস উইথ লোকসভা, লোকসভার সাথে সমান মর্যাদা। ইন দি ফলোয়িং ম্যাটার্স দি পাওয়ার্স অ্যান্ড স্ট্যাটাস অফ দি রাজা সাভা আর ইকুয়াল টু দ্যাট অফ দি লোকসভা। নিম্নলিখিত বিষয়ে রাজ্যসভার ক্ষমতা ও মর্যাদা লোকসভার সমান। 1. ইন্ট্রোডাকশন অ্যান্ড প্যাসেজ অফ অর্ডিনারি বিলস, সাধারণ বিলের ভূমিকা এবং পাস। 2. ইন্ট্রোডাকশন অ্যান্ড প্যাসেজ অফ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলস, সাংবিধানিক সংশোধনী বিলের প্রবর্তন ও পাস। 3. ইন্ট্রোডাকশন অ্যান্ড প্যাসেজ অফ ফাইন্যান্সিয়াল বিলস ইনভলভিং এক্সপেন্ডিচার ফ্রম দি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, ভারতের একত্রিত তহবিল থেকে ব্যয় জড়িত আর্থিক বিলগুলির ভূমিকা এবং পাস। 4. ইলেকশন অ্যান্ড ইমপিচমেন্ট অফ দি প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির নির্বাচন এবং অভিশংসন। 5. ইলেকশন অ্যান্ড রিমুভাল অফ দি ভাইস প্রেসিডেন্ট। However, Rajya Sabha alone can initiate the removal of the Vice President. He is removed by a resolution passed by the Rajya Sabha by an effective majority, which is a type of special majority, and agreed to by the Lok Sabha by a simple majority. ভাইস প্রেসিডেন্টের নির্বাচন এবং অপসারণ। তবে রাজ্যসভা একাই উপরাষ্ট্রপতিকে অপসারণ শুরু করতে পারে। একটি কার্যকর সংখ্যাগরিষ্ঠ, যা একটি বিশেষ সংখ্যাগরিষ্ঠের একটি প্রকার, দ্বারা রাজ্যসভা কর্তৃক গৃহীত একটি প্রস্তাবের মাধ্যমে তাকে অপসারণ করা হয় এবং লোকসভা সাধারণ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা সম্মত হয়। 6. মেকিং রিকমেন্ডেশন টু দি প্রেসিডেন্ট ফর দি রিমুভাল অফ চিফ জাস্টিস অ্যান্ড জাজেস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্টস, চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারক, প্রধান নির্বাচন কমিশনার এবং কম্পট্রোলার ও অডিটর জেনারেলকে অপসারণের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা। 7. অ্যাপ্রুভাল অফ অর্ডিন্যান্সেস ইস্যুড বাই দি প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অধ্যাদেশের অনুমোদন। অ্যাপ্রুভাল অফ প্রোক্লেমেশন অফ অল 3 টাইপস অফ এমার্জেন্সিস বাই দি প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির দ্বারা 3টি ধরনের জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন। 9. Selection of ministers including the Prime Minister. Under the Constitution, the ministers including the Prime Minister can be members of either house. However, irrespective of their membership, they are responsible only to the Lok Sabha. প্রধানমন্ত্রী সহ মন্ত্রীদের নির্বাচন। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী সহ মন্ত্রীরা যে কোনো সংসদের সদস্য হতে পারেন। যাই হোক, তাদের সদস্যপদ নির্বিশেষে তারা শুধুমাত্র লোকসভার কাছে দায়বদ্ধ। 10. কনসিডারেশন অফ দি রিপোর্টস অফ দি কনস্টিটিউশনাল বডিজ লাইক ফাইন্যান্স কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ইটিসি। অর্থ কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, কম্পট্রোলার এবং অডিটর জেনারেল ইত্যাদির মতো সাংবিধানিক সংস্থাগুলির রিপোর্ট বিবেচনা করা। 11. Enlargement of the jurisdiction of the Supreme Court and the Union Public Service Commission. সুপ্রিম কোর্ট এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের এখতিয়ার বৃদ্ধি করা। আনইকুয়াল স্ট্যাটাস উইথ লোকসভা, লোকসভার সঙ্গে অসম অবস্থা। ইন দি ফলোয়িং ম্যাটার্স দি পাওয়ার্স অ্যান্ড স্ট্যাটাস অফ দি রাজা সাভা আর আনইকুয়াল টু দ্যাট অফ দি লোকসভা। নিম্নলিখিত বিষয়গুলিতে রাজ্যসভার ক্ষমতা এবং মর্যাদা লোকসভার মতো অসম। 1. A money bill can be introduced only in the Lok Sabha and not in the Rajya Sabha. একটি অর্থ বিল শুধুমাত্র লোকসভায় পেশ করা যেতে পারে, রাজ্যসভায় নয়। 2. Rajya Sabha cannot amend or reject a money bill. It should return the bill to the Lok Sabha within 14 days, either with recommendations or without recommendations. রাজ্যসভা অর্থ বিল সংশোধন বা প্রত্যাখ্যান করতে পারে না।
সুপারিশ সহ বা সুপারিশ ছাড়াই 14 দিনের মধ্যে বিলটি লোকসভায় ফেরত দেওয়া উচিত। 3. The Lok Sabha can either accept or reject all or any of the recommendations of the Rajya Sabha. In both the cases, the money bill is deemed to have been passed by the two houses. লোকসভা রাজ্যসভার সমস্ত বা যে কোনো সুপারিশ গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারে। উভয় ক্ষেত্রেই অর্থ বিল দুটি হাউস দ্বারা পাস হয়েছে বলে মনে করা হয়। 4. A financial bill, not containing solely the matters of Article 110, also can be introduced only in the Lok Sabha and not in the Rajya Sabha. But, with regard to its passage, both the houses have equal powers. একটি আর্থিক বিল শুধুমাত্র অনুচ্ছেদ 110 এর বিষয়গুলি ধারণ করে না, এছাড়াও শুধুমাত্র লোকসভায় পেশ করা যেতে পারে, রাজ্যসভায় নয়। কিন্তু এর পাশের ক্ষেত্রে উভয় কক্ষের সমান ক্ষমতা রয়েছে। 5. The final power to decide whether a particular bill is a money bill or not is vested in the Speaker of the Lok Sabha. একটি নির্দিষ্ট বিল একটি অর্থ বিল কিনা তা সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত ক্ষমতা লোকসভার স্পিকারের হাতে ন্যস্ত। 6. The Speaker of Lok Sabha presides over the joint sitting of both the houses. লোকসভার স্পিকার উভয় কক্ষের যৌথ সভায় সভাপতিত্ব করেন। 7. The Lok Sabha with greater number wins the battle in a joint sitting except when the combined strength of the ruling party in both the houses is less than that of the opposition parties. উভয় কক্ষে শাসক দলের সম্মিলিত শক্তি বিরোধী দলগুলির তুলনায় কম হলে লোকসভা যৌথ অধিবেশনে বেশি সংখ্যক লোকসভা যুদ্ধে জয়ী হয়। Rajya Sabha can only discuss the budget but cannot vote on the demands for grants, which is the exclusive privilege of the Lok Sabha. রাজ্যসভা শুধুমাত্র বাজেট নিয়ে আলোচনা করতে পারে কিন্তু অনুদানের দাবিতে ভোট দিতে পারে না, যা লোকসভার একচেটিয়া বিশেষাধিকার। 9. A resolution for the discontinuance of the national emergency can be passed only by the Lok Sabha and not by the Rajya Sabha. জাতীয় জরুরি অবস্থা স্থগিত করার জন্য একটি প্রস্তাব শুধুমাত্র লোকসভা দ্বারা পাশ করা যেতে পারে, রাজ্যসভা দ্বারা নয়। 10. The Rajya Sabha cannot remove the Council of Ministers by passing a no confidence motion. This is because the Council of Ministers is collectively responsible only to the Lok Sabha. But, the Rajya Sabha can discuss and criticize the policies and activities of the government. 10. রাজ্যসভা অনাস্থা প্রস্তাব পাশ করে মন্ত্রী পরিষদকে অপসারণ করতে পারে না। এর কারণ হল মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে শুধুমাত্র লোকসভার কাছে দায়বদ্ধ। কিন্তু রাজ্যসভা সরকারের নীতি ও কর্মকাণ্ড নিয়ে আলোচনা ও সমালোচনা করতে পারে। স্পেশাল পাওয়ার্স অফ রাজা সাভা। রাজ্যসভার বিশেষ ক্ষমতা। The Rajya Sabha has been given 4 exclusive or special powers that are not enjoyed by the Lok Sabha. রাজ্যসভাকে 4টি একচেটিয়া বা বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে যা লোকসভা উপভোগ করে না। 1. It can authorize the Parliament to make a law on a subject enumerated in the State List, Article 249. এটি রাষ্ট্রীয় তালিকায় অনুচ্ছেদ 249 গণনা করা একটি বিষয়ের উপর একটি আইন প্রণয়নের জন্য সংসদকে ক্ষমতা দিতে পারে। 2. It can authorize the Parliament to create new All India Service common to both the Centre and States, Article 312. এটি কেন্দ্র এবং রাজ্য উভয়ের জন্য সাধারণ নতুন সর্বভারতীয় পরিষেবা তৈরি করার জন্য সংসদকে অনুমোদন দিতে পারে, ধারা 312। 3. It alone can initiate a move for the removal of the Vice President. In other words, a resolution for the removal of the Vice President can be introduced only in the Rajya Sabha and not in the Lok Sabha, Article 67. এটি একাই ভাইস প্রেসিডেন্টকে অপসারণের জন্য একটি পদক্ষেপ শুরু করতে পারে। অন্য কথায়, উপরাষ্ট্রপতির অপসারণের জন্য একটি প্রস্তাব শুধুমাত্র রাজ্যসভায় পেশ করা যেতে পারে, লোকসভায় নয়, অনুচ্ছেদ 67। 4. If a proclamation is issued by the President for imposing national emergency or President a rule or financial emergency at a time when the Lok Sabha has been dissolved or the dissolution of the Lok Sabha takes place within the period allowed for its approval, then the proclamation can remain effective even if it is approved by the Rajya Sabha alone, Articles 352, 356 and 360.
যদি রাষ্ট্রপতি কর্তৃক জাতীয় জরুরি অবস্থা বা রাষ্ট্রপতির শাসন বা আর্থিক জরুরি অবস্থা জারি করার জন্য একটি ঘোষণা জারি করা হয় যখন লোকসভা ভেঙে দেওয়া হয় বা লোকসভা ভেঙে দেওয়া হয় তার অনুমোদনের জন্য অনুমোদিত সময়ের মধ্যে, তাহলে ঘোষণাটি শুধুমাত্র রাজ্যসভা দ্বারা অনুমোদিত হলেও কার্যকর থাকতে পারে। ধারা 352, 356 এবং 360। An analysis of the above points makes it clear that the position of the Rajya Sabha in our constitutional system is not as weak as that of the House of Lords in the British constitutional system nor as strong as that of the Senate in the American constitutional system. Except in financial matters and control over the Council of Ministers, the powers and status of the Rajya Sabha in all other spheres are broadly equal and coordinate with that of the Lok Sabha. উপরের বিষয়গুলোর বিশ্লেষণ করলে এটা স্পষ্ট হয় যে আমাদের সাংবিধানিক ব্যবস্থায় রাজ্যসভার অবস্থান ব্রিটিশ সাংবিধানিক ব্যবস্থায় হাউস অফ লর্ডসের মতো দুর্বল নয় এবং আমেরিকার সাংবিধানিক ব্যবস্থায় সেনেটের মতো শক্তিশালী নয়। আর্থিক বিষয় এবং মন্ত্রী পরিষদের উপর নিয়ন্ত্রণ ব্যতীত অন্যান্য সমস্ত ক্ষেত্রে রাজ্যসভার ক্ষমতা এবং মর্যাদা ব্যাপকভাবে সমান এবং লোকসভার সাথে সমন্বিত। Even though the Rajya Sabha has been given less powers as compared with the Lok Sabha, its utility is supported on the following grounds. যদিও লোকসভার তুলনায় রাজ্যসভাকে কম ক্ষমতা দেওয়া হয়েছে, তার উপযোগিতা নিম্নলিখিত ভিত্তিতে সমর্থিত। 1. It checks hasty, defective, careless and ill-considered legislation made by the Lok Sabha by making provision of revision and thought. এটি সংশোধন এবং চিন্তার বিধান করে লোকসভা কর্তৃক প্রণীত তাড়াহুড়ো, ত্রুটিপূর্ণ, অসতর্ক এবং অপ্রত্যাশিত আইন পরীক্ষা করে। 2. It facilitates giving representation to eminent professionals and experts who cannot face the direct election. The President nominates 12 such persons to the Rajya Sabha. এটি বিশিষ্ট পেশাদার এবং বিশেষজ্ঞদের প্রতিনিধিত্ব প্রদানের সুবিধা দেয় যারা সরাসরি নির্বাচনের মুখোমুখি হতে পারে না। রাষ্ট্রপতি এমন 12 জনকে রাজ্যসভায় মনোনীত করেন। 3. It maintains the federal equilibrium by protecting the interests of the states against the undue interference of the center. এটি কেন্দ্রের অযাচিত হস্তক্ষেপের বিরুদ্ধে রাজ্যগুলির স্বার্থ রক্ষা করে ফেডারেল ভারসাম্য বজায় রাখে। পার্লামেন্টারি প্রিভিলেজেস, সংসদীয় বিশেষাধিকার, মিয়ানিং, অর্থ। Parliamentary privileges are special rights, immunities and exemptions enjoyed by the two houses of Parliament, their committees and their members. They are necessary in order to secure the independence and effectiveness of their actions. সংসদীয় সুযোগ সুবিধাগুলি হল সংসদের দুটি কক্ষ, তাদের কমিটি এবং তাদের সদস্যদের দ্বারা উপভোগ করা বিশেষ অধিকার, অনাক্রম্যতা এবং ছাড়। তাদের কর্মের স্বাধীনতা এবং কার্যকারিতা সুরক্ষিত করার জন্য তারা প্রয়োজনীয়। Without these privileges, the houses can neither maintain their authority, dignity and honor nor can protect their members from any obstruction in the discharge of their parliamentary responsibilities. এই সুযোগ সুবিধাগুলি ব্যতীত হাউসগুলি তাদের কর্তৃত্ব, মর্যাদা এবং সম্মান বজায় রাখতে পারে না এবং তাদের সংসদীয় দায়িত্ব পালনে কোনো বাধা থেকে তাদের সদস্যদের রক্ষা করতে পারে না। The Constitution has also extended the parliamentary privileges to those persons who are entitled to speak and take part in the proceedings of a House of Parliament or any of its committees. These include the Attorney General of India and Union Ministers. সংবিধান সেই ব্যক্তিদের জন্য সংসদীয় বিশেষাধিকারগুলিও প্রসারিত করেছে যারা সংসদের একটি হাউস বা এর যে কোনো কমিটির কার্যক্রমে কথা বলার এবং অংশ নেওয়ার অধিকারী। এর মধ্যে রয়েছে ভারতের অ্যাটর্নি জেনারেল এবং কেন্দ্রীয় মন্ত্রীরা। It must be clarified here that the parliamentary privileges do not extend to the President who is also an integral part of the Parliament. এখানে এটা স্পষ্ট করা আবশ্যক যে সংসদীয় বিশেষাধিকার রাষ্ট্রপতির কাছে প্রসারিত হয় না যিনি সংসদের অবিচ্ছেদ্য অংশ বটে। ক্লাসিফিকেশন, শ্রেণীবিভাগ। পার্লামেন্টারি প্রিভিলেজেস ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু ব্রড ক্যাটাগরিজ। সংসদীয় বিশেষাধিকার দুটি বিস্তৃত বিভাগে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। এক, those that are enjoyed by each house of parliament collectively and যেগুলি সম্মিলিতভাবে সংসদের প্রতিটি হাউস দ্বারা উপভোগ করা হয়। 2. Those that are enjoyed by the members individually.
সদস্যদের দ্বারা পৃথকভাবে উপভোগ করা হয় যে কলেকটিভ প্রিভিলিজেস, সমষ্টিগত বিশেষাধিকার। দি প্রিভিলিজেস বিলঙ্গিং টু ইচ হাউস অফ পার্লামেন্ট কলেকটিভলি আর, সম্মিলিতভাবে সংসদের প্রতিটি কক্ষের বিশেষাধিকারগুলি হল: 1. It has the right to publish its reports, debates and proceedings and also the right to prohibit others from publishing the same. The 44th Amendment Act of 1978 restored the freedom of the press to publish true reports of parliamentary proceedings without prior permission of the House. But this is not applicable in the case of a secret sitting of the House. এটির প্রতিবেদন, বিতর্ক এবং কার্যধারা প্রকাশ করার অধিকার রয়েছে এবং অন্যদেরকে এটি প্রকাশ করা থেকে নিষেধ করার অধিকার রয়েছে। 1978 সালের 44তম সংশোধনী আইন সংসদের পূর্বানুমতি ছাড়াই সংসদীয় কার্যক্রমের সত্য প্রতিবেদন প্রকাশের জন্য সংবাদপত্রের স্বাধীনতা পুনরুদ্ধার করে, কিন্তু সংসদের গোপন বৈঠকের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। 2. It can exclude strangers from its proceedings and hold secret sittings to discuss some important matters. এটি এর কার্যক্রম থেকে অপরিচিতদের বাদ দিতে পারে এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য গোপন বৈঠক করতে পারে। 3. It can make rules to regulate its own procedure and the conduct of its business and to adjudicate upon such matters. এটি তার নিজস্ব পদ্ধতি এবং তার ব্যবসার পরিচালনা এবং এই জাতীয় বিষয়ে বিচার করার জন্য নিয়ম তৈরি করতে পারে। 4. It can punish members as well as outsiders for breach of its privileges or its contempt by reprimand, admonition or imprisonment, also suspension or expulsion, in case of members. এটি সদস্যদের পাশাপাশি বহিরাগতদের তিরস্কার, উপদেশ বা কারাদণ্ড, সদস্যদের ক্ষেত্রে সাময়িক বরখাস্ত বা বহিষ্কার দ্বারা তার বিশেষাধিকার লঙ্ঘন বা অবমাননার জন্য শাস্তি দিতে পারে। 5. It has the right to receive immediate information of the arrest, detention, conviction, imprisonment and release of a member. একজন সদস্যের গ্রেফতার, আটক, দোষী সাব্যস্ত, কারাদণ্ড এবং মুক্তির তাৎক্ষণিক তথ্য পাওয়ার অধিকার রয়েছে। 6. It can institute inquiries and order the attendance of witnesses and send for relevant papers and records. এটি তদন্ত শুরু করতে পারে এবং সাক্ষীদের উপস্থিতির আদেশ দিতে পারে এবং প্রাসঙ্গিক কাগজপত্র এবং রেকর্ড পাঠাতে পারে। 7. The courts are prohibited to inquire into the proceedings of a house or its committees. আদালত একটি হাউস বা এর কমিটিগুলির কার্যধারা সম্পর্কে তদন্ত করতে নিষেধ। No person, either a member or outsider, can be arrested, and no legal process, civil or criminal, can be served within the precincts of the house without the permission of the presiding officer. কোনো ব্যক্তিকে হয় একজন সদস্য বা বহিরাগত গ্রেপ্তার করা যাবে না এবং প্রিসাইডিং অফিসারের অনুমতি ব্যতীত কোনো আইনি প্রক্রিয়া, দেওয়ানি বা ফৌজদারি হাউসের আশেপাশে পরিবেশন করা যাবে না। ইন্ডিভিজুয়াল প্রিভিলিজেস, ব্যক্তিগত বিশেষাধিকার। দি প্রিভিলিজেস বিলঙ্গিং টু দি মেম্বার্স ইন্ডিভিজুয়ালি আর, স্বতন্ত্রভাবে সদস্যদের অন্তর্গত বিশেষাধিকার হল: 1. They cannot be arrested during the session of Parliament and 40 days before the beginning and 40 days after the end of a session. This privilege is available only in civil cases and not in criminal cases or preventive detention cases. সংসদের অধিবেশন চলাকালীন এবং অধিবেশন শুরুর 40 দিন আগে এবং অধিবেশন শেষ হওয়ার 40 দিন পরে তাদের গ্রেপ্তার করা যাবে না। এই সুবিধা শুধুমাত্র দেওয়ানি মামলায় পাওয়া যায় এবং ফৌজদারি মামলা বা প্রতিরোধমূলক আটকের ক্ষেত্রে নয়। 2. They have freedom of speech in Parliament. No member is liable to any proceedings in any court for anything said or any vote given by him in Parliament or its committees. This freedom is subject to the provisions of the Constitution and to the rules and standing orders regulating the procedure of Parliament. সংসদে তাদের বাক স্বাধীনতা আছে। সংসদ বা এর কমিটিতে তার দ্বারা প্রদত্ত কোনো কিছু বা ভোটের জন্য কোনো সদস্য কোনো আদালতে কোনো কার্যক্রমের জন্য দায়বদ্ধ নয়। এই স্বাধীনতা সংবিধানের বিধান এবং সংসদের কার্যপ্রণালী নিয়ন্ত্রণকারী বিধি ও স্থায়ী আদেশের সাপেক্ষে। 3. They are exempted from jury service. They can refuse to give evidence and appear as a witness in a case pending in a court when Parliament is in session. তারা জুরি পরিষেবা থেকে অব্যাহতিপ্রাপ্ত হয়।
তারা সাক্ষ্য দিতে অস্বীকার করতে পারে এবং সংসদ অধিবেশন চলাকালীন আদালতে বিচারাধীন মামলায় সাক্ষী হিসাবে উপস্থিত হতে পারে। ব্রিচ অফ প্রিভিলেজ অ্যান্ড কন্টেম্পটি অফ দি হাউস, বিশেষাধিকার লঙ্ঘন এবং ঘরের অবমাননা। When any individual or authority disregards or attacks any of the privileges, rights and immunities, either of the member individually or of the House in its collective capacity, the offence is termed as breach of privilege and is punishable by the House. যখন কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ কোনো বিশেষাধিকার, অধিকার এবং অনাক্রম্যতা উপেক্ষা করে বা আক্রমণ করে, ব্যক্তিগতভাবে বা তার সম্মিলিত ক্ষমতায় হাউসের কোনো সদস্যকে, অপরাধটিকে বিশেষাধিকার লঙ্ঘন বলে অভিহিত করা হয় এবং হাউস দ্বারা শাস্তিযোগ্য। Any act or omission which obstructs a House of Parliament, its member or its officer in the performance of their functions or which has a tendency, directly or indirectly to produce results against the dignity, authority and honor of the House is treated as a contempt of the House. যে কোনো কাজ বা বর্জন যা সংসদের একটি হাউস এর সদস্য বা কর্মকর্তাদের তাদের কার্য সম্পাদনে বাধা দেয় বা যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংসদের মর্যাদা, কর্তৃত্ব এবং সম্মানের বিরুদ্ধে ফলাফল দেওয়ার প্রবণতা রাখে তা অবমাননা হিসাবে বিবেচিত হয়। The two phrases, breach of privilege and contempt of the House, are used interchangeably. They have different implications. Normally, a breach of privilege may amount to contempt of the House. Likewise, contempt of the House may include a breach of privilege also. Contempt of the House, however, has wider implications. There may be a contempt of the House without specifically committing a breach of privilege. যদিও দুটি বাক্যাংশ, অধিকার লঙ্ঘন এবং হাউসের অবমাননা, পরস্পর বিনিময়যোগ্যভাবে ব্যবহৃত হয়, তবে তাদের আলাদা অর্থ রয়েছে। সাধারণত বিশেষাধিকার লঙ্ঘন হাউসের অবমাননার সমান হতে পারে। একইভাবে হাউসের অবমাননার মধ্যে বিশেষাধিকার লঙ্ঘনও অন্তর্ভুক্ত থাকতে পারে। হাউস অবমাননার অবশ্য ব্যাপক প্রভাব রয়েছে। বিশেষভাবে বিশেষাধিকার লঙ্ঘন না করেই হাউসের অবমাননা হতে পারে। Similarly, actions which are not breaches of any specific privilege but are offense against the dignity and authority of the House amount to contempt of the House. For example, disobedience to a legitimate order of the House is not a breach of privilege, but can be punished as contempt of the House. একইভাবে, যে কাজগুলো কোনো নির্দিষ্ট সুযোগ সুবিধার লঙ্ঘন নয় কিন্তু হাউসের মর্যাদা ও কর্তৃত্বের বিরুদ্ধে অপরাধ তা হাউসের অবমাননার সমান। উদাহরণস্বরূপ, হাউসের একটি বৈধ আদেশের অবাধ্যতা বিশেষাধিকার লঙ্ঘন নয়, তবে হাউসের অবমাননা হিসাবে শাস্তি হতে পারে। সোর্সেস অফ প্রিভিলেজেস, বিশেষাধিকার সূত্র। Originally, the Constitution Article 105 expressly mentioned two privileges, that is, freedom of speech in Parliament and right of publication of its proceedings. With regard to other privileges, it provided that they were to be the same as those of the British House of Commons, its committees and its members on the date of its commencement, 26 January 1950, until defined by Parliament. The 44th Amendment Act of 1978 provided that the other privileges of each House of Parliament, its committees and its members are to be those which they had on the date of its commencement, 20 June 1979, until defined by Parliament. মূলত, সংবিধানে অনুচ্ছেদ 105 দুটি বিশেষাধিকারের কথা বলা হয়েছে, তা হল, সংসদে বাকস্বাধীনতা এবং এর কার্যধারা প্রকাশের অধিকার। অন্যান্য সুযোগ সুবিধাগুলির ক্ষেত্রে, এটি প্রদান করে যে তারা ব্রিটিশ হাউস অফ কমন্স এর কমিটি এবং এর সদস্যদের মতোই হতে হবে এটি শুরু হওয়ার তারিখে, অর্থাৎ 26 জানুয়ারি 1950 সংসদ দ্বারা সংজ্ঞায়িত না হওয়া পর্যন্ত। 1978 সালের 44তম সংশোধনী আইনে বিধান করা হয়েছে যে সংসদের প্রতিটি হাউস এর কমিটি এবং এর সদস্যদের অন্যান্য বিশেষাধিকারগুলি হতে হবে যা তাদের শুরু হওয়ার তারিখে, অর্থাৎ 20 জুন 1979 সংসদ দ্বারা সংজ্ঞায়িত না হওয়া পর্যন্ত। This means that the position with regard to other privileges remains same. In other words, the amendment has made only verbal changes by dropping a direct reference to the British House of Commons, without making any change in the implication of the provision. এর অর্থ হল অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে অবস্থান একই রয়ে গেছে।
অন্য কথায়, সংশোধনীটি ব্রিটিশ হাউস অফ কমন্সের সরাসরি উল্লেখ বাদ দিয়ে শুধুমাত্র মৌখিক পরিবর্তন করেছে, বিধানটির অন্তর্নিহিত কোনো পরিবর্তন না করে। It should be noted here that the Parliament, till now, has not made any special law to exhaustively codify all the privileges. They are based on 5 sources, namely, এখানে উল্লেখ্য যে, সংসদ এখন পর্যন্ত সব সুযোগ সুবিধাকে সম্পূর্ণরূপে সংযোজন করার জন্য কোনো বিশেষ আইন প্রণয়ন করেনি। তারা 5টি উৎসের উপর ভিত্তি করে, যথা: 1. কনস্টিটিউশনাল প্রভিশনস, সাংবিধানিক বিধান। 2. ভ্যারিয়াস লস মেড বাই পার্লামেন্ট, সংসদ কর্তৃক প্রণীত বিভিন্ন আইন। 3. রুলস অফ বোথ দি হাউজেস, উভয় কক্ষের নিয়ম। 4. পার্লামেন্টারি কনভেনশনস অ্যান্ড, সংসদীয় সম্মেলন। এবং 5. জুডিশিয়াল ইন্টারপ্রিটেশনস, বিচারক ব্যাখ্যা। সোভারেইনটি অফ পার্লামেন্ট, সংসদের সার্বভৌমত্ব। দি ডক্ট্রাইন অফ সোভারেইনটি অফ পার্লামেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দি ব্রিটিশ পার্লামেন্ট। Sovereignty means the supreme power within the state. That supreme power in Great Britain lies with the Parliament. There are no legal restrictions on its authority and jurisdiction. সংসদের সার্বভৌমত্ব মতবাদটি ব্রিটিশ পার্লামেন্টের সাথে জড়িত। সার্বভৌমত্ব মানে রাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ ক্ষমতা। গ্রেট ব্রিটেন সেই সর্বোচ্চ ক্ষমতা পার্লামেন্টের হাতে। এর কর্তৃত্ব এবং এখতিয়ারের উপর কোন আইনি বিধিনিষেধ নেই। Therefore, the sovereignty of Parliament, parliamentary supremacy, is a cardinal feature of the British constitutional system. According to a VDC, the British jurist, this principle has 3 implications. অতএব পার্লামেন্টের সার্বভৌমত্ব, সংসদীয় আধিপত্য, ব্রিটিশ সাংবিধানিক ব্যবস্থার একটি প্রধান বৈশিষ্ট্য। ব্রিটিশ আইনবিদ ভিডিসির মতে এই নীতির 3টি প্রভাব রয়েছে। 1. The Parliament can make, amend, substitute or repeal any law. Telom, a British political analyst, said, the British Parliament can do everything except make a man and a man a man. সংসদ যে কোনো আইন প্রণয়ন, সংশোধন, প্রতিস্থাপন বা বাতিল করতে পারে। ব্রিটিশ রাজনৈতিক বিশ্লেষক ডি লোলমে বলেছেন, ব্রিটিশ পার্লামেন্ট নারীকে পুরুষ এবং পুরুষকে নারী বানানো ছাড়া সব কিছু করতে পারে। 2. The Parliament can make constitutional laws by the same procedure as ordinary laws. In other words, there is no legal distinction between the constituent authority and the legislative authority of the British Parliament. সংসদ সাধারণ আইনের মতো একই পদ্ধতিতে সাংবিধানিক আইন প্রণয়ন করতে পারে। অন্য কথায়, ব্রিটিশ পার্লামেন্টের সংবিধান কর্তৃপক্ষ এবং আইন প্রণয়ন কর্তৃপক্ষের মধ্যে কোন আইনি পার্থক্য নেই। 3. The parliamentary laws cannot be declared invalid by the judiciary as being unconstitutional. In other words, there is no system of judicial review in Britain. সংসদীয় আইন অসাংবিধানিক বলে বিচার বিভাগ কর্তৃক অবৈধ ঘোষণা করা যাবে না। অন্য কথায়, ব্রিটেনে বিচারক পর্যালোচনা কোনো ব্যবস্থা নেই। The Indian Parliament, on the other hand, cannot be regarded as a sovereign body in the similar sense as there are legal restrictions on its authority and jurisdiction. The factors that limit the sovereignty of Indian Parliament are: অন্যদিকে, ভারতীয় সংসদকে একই অর্থে একটি সার্বভৌম সংস্থা হিসাবে গণ্য করা যায় না কারণ এর কর্তৃত্ব এবং এখতিয়ারের উপর আইনি সীমাবদ্ধতা রয়েছে। ভারতীয় সংসদের সার্বভৌমত্বকে সীমিত করার কারণগুলি হল: 1. রিটেন নেচার অফ দি কনস্টিটিউশন, সংবিধানের লিখিত প্রকৃতি। দি কনস্টিটিউশন ইজ দি ফান্ডামেন্টাল ল অফ দি ল্যান্ড ইন আওয়ার কান্ট্রি। It has defined the authority and jurisdiction of all the 3 organs of the Union government and the nature of interrelationship between them. Hence, the Parliament has to operate within the limits prescribed by the Constitution. There is also a legal distinction between the legislative authority and the constituent authority of the Parliament. Moreover, to effect certain amendments to the Constitution, the ratification of half of the states is also required. In Britain, on the other hand, the Constitution is neither written nor there is anything like a fundamental law of the land. সংবিধান আমাদের দেশের ভূমির মৌলিক আইন। এটি কেন্দ্রীয় সরকারের 3টি অঙ্গের কর্তৃত্ব এবং এখতিয়ার এবং তাদের মধ্যে আন্তঃসম্পর্কের প্রকৃতি সংজ্ঞায়িত করেছে। তাই সংসদকে সংবিধানের নির্ধারিত সীমার মধ্যেই চলতে হবে।
আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ এবং সংসদের গঠনকারী কর্তৃপক্ষের মধ্যে একটি আইনি পার্থক্যও রয়েছে। অধিকন্তু, সংবিধানের কিছু সংশোধনী কার্যকর করতে অর্ধেক রাজ্যের অনুমোদনও প্রয়োজন। অন্যদিকে, ব্রিটেনে সংবিধান লিখিত নয় বা ভূমির মৌলিক আইনের মতো কিছু নেই। 2. ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট। ফেডারেল সরকার ব্যবস্থা। India has a federal system of government with a constitutional division of powers between the Union and the states. Both have to operate within the spheres allotted to them. Hence, the lawmaking authority of the Parliament gets confined to the subjects enumerated in the Union list and concurrent list and does not extend to the subjects enumerated in the state list except in 5 abnormal circumstances, and that too for a short period. Britain, on the other hand, has a unitary system of government and hence, all the powers are vested in the centre. ভারতে একটি ফেডারেল সরকার ব্যবস্থা রয়েছে যেখানে ইউনিয়ন এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতার একটি সাংবিধানিক বিভাজন রয়েছে। উভয়কেই তাদের জন্য বরাদ্দকৃত ক্ষেত্রগুলির মধ্যে কাজ করতে হবে। সুতরাং, সংসদের আইন প্রণয়ন কর্তৃপক্ষ ইউনিয়ন তালিকা এবং সমবর্তী তালিকায় গণনা করা বিষয়গুলির মধ্যে সীমাবদ্ধ থাকে এবং রাজ্য তালিকায় গণনা করা বিষয়গুলিতে প্রসারিত হয় না 5টি অস্বাভাবিক পরিস্থিতিতে, এবং তাও স্বল্প সময়ের জন্য। অন্যদিকে, ব্রিটেন একক সরকার ব্যবস্থা রয়েছে এবং তাই সমস্ত ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত। 3. সিস্টেম অফ জুডিশিয়াল রিভিউ। বিচার বিভাগীয় পর্যালোচনা ব্যবস্থা। The adoption of an independent judiciary with the power of judicial review also restricts the supremacy of our parliament. Both the Supreme Court and High Courts can declare the laws enacted by the Parliament as void and ultra vires unconstitutional if they contravene any provision of the Constitution. On the other hand, there is no system of judicial review in Britain. The British courts have to apply the parliamentary laws to specific cases, without examining their constitutionality, legality or reasonableness. বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা সহ একটি স্বাধীন বিচার বিভাগ গ্রহণ করা আমাদের সংসদের আধিপত্যকেও সীমিত করে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়ই সংসদ কর্তৃক প্রণীত আইনকে বাতিল এবং অতি সংবিধানহীন, অসাংবিধানিক হিসাবে ঘোষণা করতে পারে, যদি তারা সংবিধানের কোনো বিধান লঙ্ঘন করে। অন্যদিকে, ব্রিটেনে বিচার বিভাগীয় পর্যালোচনা কোনো ব্যবস্থা নেই। ব্রিটিশ আদালতগুলিকে তাদের সাংবিধানিকতা, বৈধতা বা যুক্তিযুক্ততা পরীক্ষা না করে নির্দিষ্ট ক্ষেত্রে সংসদীয় আইন প্রয়োগ করতে হবে। 4. ফান্ডামেন্টাল রাইটস। মৌলিক অধিকার। The authority of the Parliament is also restricted by the incorporation of a code of justiciable fundamental rights under Part II of the Constitution. Article 13 prohibits the state from making a law that either takes away totally or abrogates in part a fundamental right. Hence, a parliamentary law that contravenes the fundamental rights shall be void. In Britain, on the other hand, there is no codification of justiciable fundamental rights in the Constitution. সংবিধানের তৃতীয় অংশের অধীনে ন্যায়সঙ্গত মৌলিক অধিকারের একটি কোড অন্তর্ভুক্ত করার মাধ্যমে সংসদের কর্তৃত্ব সীমাবদ্ধ। অনুচ্ছেদ 13 রাষ্ট্রকে এমন একটি আইন তৈরি করতে নিষেধ করে যা হয় সম্পূর্ণভাবে কেড়ে নেয় বা আংশিকভাবে মৌলিক অধিকার বাতিল করে। সুতরাং, মৌলিক অধিকারের পরিপন্থী সংসদীয় আইন বাতিল হয়ে যাবে। অন্যদিকে, ব্রিটেনে সংবিধানে ন্যায়সঙ্গত মৌলিক অধিকারের কোনো সংহিতা নেই। The British Parliament has also not made any law that lays down the fundamental rights of the citizens. However, it does not mean that the British citizens do not have rights. Though there is no charter guaranteeing rights, there is maximum liberty in Britain due to the existence of the rule of law. ব্রিটিশ পার্লামেন্টও নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলে এমন কোনো আইন করেনি। তবে এর মানে এই নয় যে ব্রিটিশ নাগরিকদের অধিকার নেই। অধিকারের নিশ্চয়তা প্রদানকারী কোনো সনদ না থাকলেও আইনের শাসনের অস্তিত্বের কারণে ব্রিটেনে সর্বোচ্চ স্বাধীনতা রয়েছে। Therefore, even though the nomenclature and organizational pattern of our parliament is similar to that of the British Parliament, there is a substantial difference between the two. The Indian Parliament is not a sovereign body in the sense in which the British Parliament is a sovereign body. Unlike the British Parliament, the authority and jurisdiction of the Indian Parliament are defined,
লিমিটেড অ্যান্ড রেস্ট্রেইনড। অতএব, যদিও আমাদের সংসদের নামকরণ এবং সাংগঠনিক বিন্যাস ব্রিটিশ পার্লামেন্টের মতো, তবে উভয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। ভারতীয় পার্লামেন্ট কোন সার্বভৌম সংস্থা নয় যে অর্থে ব্রিটিশ পার্লামেন্ট একটি সার্বভৌম সংস্থা। ব্রিটিশ পার্লামেন্টের বিপরীতে ভারতীয় সংসদের কর্তৃত্ব এবং এখতিয়ার সংজ্ঞায়িত, সীমিত এবং সংযত। In this regard, the Indian Parliament is similar to the American legislature, known as Congress. In USA also, the sovereignty of Congress is legally restricted by the written character of the Constitution, the federal system of government, the system of judicial review and the Bill of Rights. এই বিষয়ে ভারতীয় সংসদ আমেরিকান আইনসভার কংগ্রেস নামে পরিচিত অনুরূপ। মার্কিন যুক্তরাষ্ট্রেও কংগ্রেসের সার্বভৌমত্ব সংবিধানের লিখিত চরিত্র, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, বিচার বিভাগীয় পর্যালোচনা ব্যবস্থা এবং অধিকারের বিল দ্বারা আইনত সীমাবদ্ধ। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।